10 বছর ধরে যার বাড়িতে কাজ করতাম, আজকে 21 বছর বয়সে জানলাম সেই মানুষটি আমার জন্মদাতা বাবা। জন্মের পর থেকে আমি রিমি জেনে এসেছি আমার আপন বলতে বাবা মা কেউ নেই। 11 বছর বয়স পর্যন্ত আমি অনাথ আশ্রমে বড় হয়েছি। সেই অনাথ আশ্রম থেকে এক ভদ্রলোক আমাকে বাসায় নিয়ে আসেন এবং আমাকে খাওয়া দাওয়া, একটা ছোট রুম দেওয়া থেকে শুরু করে সব কিছু দিয়েছেন। তার বিনিময়ে সে ভদ্রলোক এবং ভদ্রলোকের স্ত্রী একটু সেবা করতে হবে। আমি যত বড় হতে লাগলাম আমার চেহারা তত সেই ভদ্রলোকের মতো মুখের ফেস কাটিং আসছিল। অচেনা লোক বলতে পারতো না আমি তার মেয়ে না তার বাড়ির কাজের মেয়ে। আমি তাকে আঙ্কেল বলে ডাকতাম। আঙ্কেলের আরও 2জন ছেলে মেয়ে আছে, তারা আমাকে আপু বলে ডাকে। দেখতে দেখতে আমার বয়স যখন 21 বছর, তখন গ্রাম থেকে এক বৃদ্ধ মহিলা আঙ্কেল এসে ফ্ল্যাটে আসলো। তিনি নাকি আঙ্কেলের খালা। বৃদ্ধ লোকটা শুধু আমার দিকে তাকিয়ে থাকে, কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে দেয়। আমি তাকে দাদি বলে ডাকা শুরু করলাম। দাদির রুমে রাতে গরম দুধ নিয়ে যাওয়ার সময় দরজার সামনে থেকে শুনলাম আমি নাকি আঙ্কেল আর রাবেয়া নামের এক মহিলার সন্তান। কথাটি স্পষ্ট শোনার পরে আমার বিশ্বাস হচ্ছিল না। আমার হার্টবিট শুধু লাফাচ্ছিল। তাহলে কি এই জন্যই আঙ্কেলের চেহারার সাথে আমার এত মিল? এই জন্যই কি তিনি আমাকে তার ছেলে মেয়েদের মতোই ব্যবহার করেন? আমাকে সব জানতে হবে। আমি দরজার সামনে থেকে একটু শব্দ করে রুমে ঢুকলাম যাতে তারা কথা বন্ধ করে। আমি কোনো কিছু না শোনার ভান ধরে দাদিকে দুধ দিয়ে চলে আসলাম আমার সেই ছোট রুমে, যেটাকে আমি আমার স্বপ্ন মনে করি। ছোট রুমটার এক কোণে বসে হাঁটুতে মুখ গুজে বসে রইলাম। বুকের ভেতরটা কেঁপে কেঁপে উঠছে, কিন্তু চোখ দিয়ে এক ফোঁটা পানিও বের হচ্ছে না। রাবেয়া? কে এই রাবেয়া? তিনি কি আমার জন্মদাত্রী মা? এতদিন ধরে জেনে এসেছে আমার কেউ নেই, আমি কুড়িয়ে পাওয়া এক অনাথ। অথচ আজ জানলাম এই 3 তলা বিশাল ফ্ল্যাটের মালিক ধনাঢ্য ব্যবসায়ী সোহেল সাহেব, যাকে 10 বছর ধরে আঙ্কেল বলে ডেকে এসেছি, যার জুতো জোড়া প্রতিদিন মুছে গুছিয়ে রেখেছি, তিনিই নাকি আমার বাবা। দরজার আড়াল থেকে শোনা দাদির কথাগুলো বারবার মাথার ভেতর হাতুড়ির মতো বাড়ি মারছিল। দাদি আকুল হয়ে বলছিলেন, তুই অহনো ওই কাজের মায়া করে এখনও তোর বাড়িতে রেখে দিবি? মায়াটা তো তোর রক্তের। রক্তের টান কি এতই সস্তা নাকি? রাবেয়ার পেটের সন্তানটারে তুই নিজের ঘরেই ঝি বানায় রাখছস। তোর মনের ভেতরে কি একটু দয়া মায়া হয় না রে? আর আঙ্কেল? না, তিনি আমার জন্মদাতা বাবা। তিনি কেমন খসখসে নিচু গলায় তাচ্ছিল্য করে জবাব দিয়েছিলেন, খালা তুমি মুখ সামলায় কথা বলবা। ঘরে রুকসানা আছে, পোলাপান আছে। রাবেয়ার লগে আমার কি হয়েছিল না হয়েছিল সেটা এখন অতীত ইতিহাস। আর ওরে তো আমি রাস্তায় ফাইলে দেই নেই। অনাথ আশ্রম থেকে নিজের ঘরে আইনা মাথার উপর ছাদ দিছি, সেটাই তো অনেক। ছাদ দিছস কিন্তু নিজের নাম দেশ নাই। দাদির গলার স্বর কেঁপে উঠেছিল। গ্রামের সহজ সরল মেয়ে রাবেয়া অশিক্ষিত আসিল বইলা তারে গোপনে গোপনে কাজ করলি, আর হেয়ার পেটের এই রক্তটারে অনাথ আশ্রমে সিলমাইরা ঘরে আনলি। সোহেল, হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবি তুই? কথাগুলো মনে পড়তে আমার গা শিউরে উঠল। তার মানে আমার অস্তিত্বটা এদের কাছে এক মস্ত বড় পাপের প্রমাণ। তাই আমাকে নিজের পরিচয় না দিয়ে দয়া করার ছলে ঘরের কাজের মেয়ে বানিয়ে রাখা হয়েছে। কতদিন এই বাড়ির কাজের লোক থেকে শুরু করে পাড়ার অচেনা মানুষেরা খোঁচা দিয়ে বলেছে, আরে রিমির চেহারার সাথে সোহেল সাহেবের এত মিল কেন রে? একদম যেন মুখে ছাঁচে ঢালা। আমি তখন লজ্জা পেতাম। মনে মনে ভাবতাম, ভাগ্যিস আঙ্কেলের মতো দেখতে, তাই হয়তো উনি আমাকে এত ভালোবাসেন। কোনোদিন আঙ্কেল বা ওনার স্ত্রী আমাকে মারধর করেনি। নিজের ছেলে মেয়েদের সাথে এক টেবিলে না বসালেও পেট ভরে খেতে দিয়েছেন। ওটাই তো আমি আমার পরম ভাগ্য মনে করতাম। কিন্তু এখন বুঝতে পারছি ওটা ভালোবাসা ছিল না, ওটা ছিল পাপের প্রায়শ্চিত্ত আর সমাজকে দেখানোর ভণ্ডামি। আমি উঠে দাঁড়িয়ে জানলার ধারে গেলাম। বাইরের ঝকঝকে শহরের আলো এসে পড়েছে আমার এই ছোট রুমটায়। যে সোহেল সাহেবকে এতদিন বাবার মতো ভক্তি করে এসেছি, তার আসল রূপ আজ আমার সামনে। কিন্তু আমি এখানেই থেমে থাকবো না। আমাকে খুঁজে বের করতেই হবে। আমার মা রাবেয়া কোথায়? বেঁচে আছেন নাকি? তাকেও এই লোকটা এভাবে ছাই চাপা দিয়ে সরিয়ে দিয়েছে। আজকের রাতটা কেটে যাক, কাল সকাল থেকে শুরু হবে আমার আসল পরিচয় খুঁজে বের করার লড়াই। সকালের মিষ্টি রোদটা আমার ঘরে ছোট জানলায় এসে পড়েছে, কিন্তু বুকের ভেতর জমে থাকা অন্ধকারটা কুয়াশার মতো ঘনীভূত হয়ে আছে। কাল সারা রাত চোখের পাতা এক করতে পারিনি। প্রতিটা সেকেন্ড কেটেছে এক অদ্ভুত যন্ত্রণা আর ভেতরে জমে যাওয়া আগ্নেয়গিরির উত্তাপে। সকাল হতে আমি প্রতিদিনের মতো উঠে পড়লাম। সব কাজ আগের মতোই গুছিয়ে করলাম, যেন কিছুই হয়নি। কিন্তু আজকে আমার চোখের ভাষা অন্যরকম। চলার গতিতে এক অদ্ভুত দৃঢ়তা। সকাল 10টার দিকে আন্টি তার ছেলে মেয়েদের নিয়ে শপিংয়ে গেলেন। বাড়িতে তখন এক নীরব খা খা পরিবেশ। দাদিও নিজের ঘরে বিশ্রাম নিচ্ছেন। 3তলা ড্রয়িং রুমের সোফায় বসে একা খবরের কাগজ পড়ছিলেন সোহেল সাহেব, না আমার জন্মদাতা বাবা। আমি এক গ্লাস পানি আর ওনার প্রেশারের ওষুধটা টেনে নিয়ে আস্তে আস্তে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। সোহেল সাহেব পেপারের ওপর থেকে চোখ তুলে আমার দিকে তাকালেন। আমি অত্যন্ত শান্ত স্পষ্ট গলায় বললাম, বাবা তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, পানিটা নাও। মুহূর্তের জন্য যেন ঘরটার সমস্ত বাতাস থমকে গেল। সোহেল সাহেবের হাতের খবরের কাগজটা মৃদু কেঁপে উঠল। তিনি চমকে উঠে আমার দিকে তাকালেন। তার চোখে স্পষ্ট বিস্ময় আর দ্বিধা। হয়তো ভাবছেন তিনি ভুল শুনলেন, নাকি 10 বছর ধরে আঙ্কেল বলে ডাকা রিমিই তাকে বাবা বলে সম্বোধন করলো। তিনি গলার স্বর কিছুটা পরিষ্কার করে গম্ভীর মুখে বললেন, কি বললি রিমি?
আবার বলতো। আমি মিষ্টি করে একটা বিষণ্ণ হাসি দিলাম। ট্রেটার সামনের টি টেবিলে রেখে পানির গ্লাসটা ওনার দিকে বাড়িয়ে দিয়ে খুব সাধারণ ভঙ্গিতে বললাম, ওষুধটা খেয়ে নাও আঙ্কেল, শরীর খারাপ করলে তো আবার সমস্যা। সোহেল সাহেব কিছুটা আশ্বস্ত হলেন, হয়তো ভাবলেন বয়স হয়েছে বলে কানে ভুলভাল শুনছেন। তিনি নিঃশ্বাস ফেলে পানির গ্লাসটা হাতে নিলেন, কিন্তু আমার মনের ভেতরের খেলাটা সবে শুরু হয়েছে। তিনি যখন ওষুধটা মুখে দিতে যাবেন, আমি টেবিলের উপর থেকে ওনার চশমাটা তুলে নিজের শাড়ির আঁচল দিয়ে মুছতে মুছতে বললাম, জানেন আঙ্কেল, কাল রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। দেখলাম আমার মা রাবেয়া এসে আমাকে খুব করে জড়িয়ে ধরে কাঁদছে। বলছিল, তোর বাবা তোকে চেনে না রিমি, তুই তোর বাবার ঘরেই ঝি হয়ে আছিস। কথাটা শেষ হতেই সোহেল সাহেবের হাত থেকে পানির গ্লাসটা ফসকে টেবিলে পড়ে গেল। কাচের গ্লাসটা ভেঙে পানি চারদিকে ছড়িয়ে পড়ল। ওনার মুখে রক্তাভ ভাব এক সেকেন্ডে ফ্যাকাশে হয়ে গেল। চোখের দৃষ্টিতে নেমে এলো এক অনভ্যস্ত আতঙ্ক। তিনি ধপ করে সোফায় বসে পড়ে তুতলাতে তুতলাতে বললেন, কি কি বলছিস এসব? কে রাবেয়া? কিসের স্বপ্ন? আমি শান্ত হাতে ভাঙা কাচের টুকরোগুলো কুড়াতে কুড়াতে ওনার মুখের একদম কাছাকাছি গিয়ে দাঁড়ালাম। ওনার চোখের দিকে সরাসরি তাকে একদম নিচু স্বরে বললাম, কেন আঙ্কেল, রাবেয়া নামটা কি খুব চেনা লাগছে? আপনার মুখের ছাঁচে গড়ে ওঠা ওই কাজের মেয়েটার চেহারায় কি প্রতিদিন সেই অতীতটাই ভেসে ওঠে না? নাকি অনাথ আশ্রমে সিল মেরে ঘরে এনে নিজের পাপ ঢেকে রাখাটা বেশ আরামদায়ক ছিল? সোহেল সাহেবের চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। তার হাত পা যেন অবশ হয়ে আসছে। তিনি বিশ্বাসই করতে পারছেন না যে মেয়েটা গত 10 বছর ধরে মাথা নিচু করে সব আদেশ মেনে নিয়েছে, সে আজ ওনার চোখের দিকে তাকিয়ে এভাবে কথা বলছে। তিনি কাঁপানো গলায় চিৎকার করার চেষ্টা করে বললেন, রিমি, তুই এসব কি আবোল তাবোল কথা বলছিস? তোর সাহস তো কম না। আমি এক চুলও সরলাম না। ওনার দিকে এক ধাপ এগিয়ে এসে ঠোঁটের কোণে এক চিলতে কঠিন হাসি ফুটিয়ে তুললাম। আমার সাহস তো মাত্র জমতে শুরু করেছে। এতদিন ছাই চাপা দেওয়া আগুনটা আজ জ্বলে উঠেছে। আপনি ভাবছেন আমাকে কাজের মেয়ে বানিয়ে সত্যটা লুকিয়ে রাখবেন? এবার জবাব আপনাকে দিতেই হবে। কোথায় আমার মা রাবেয়া? তাকে কোথায় গুম করে রেখেছেন আপনি? ঠিক সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে দাদি লাঠির ভর দিয়ে নামছিলেন। ড্রয়িং রুমের থমথমে পরিবেশ আর সোহেল সাহেবের ফ্যাকাশে মুখ দেখে তিনি দরজার কাছে থমকে দাঁড়ালেন। সোহেল সাহেব আর আমি দুজনের দিকে তাকিয়ে রইলাম। মাঝখানে দাঁড়িয়ে 10 বছরের নীরব গোলামি আর এক রুডো সত্যের পাহাড়। ড্রয়িং রুমে থমথমে বাতাসের মধ্যে দাদির লাঠির ঠুকঠুক শব্দ। সোহেল সাহেবের কপালে তখন বিন্দু বিন্দু ঘাম জমা হচ্ছে, আর আমার চোখের সামনে ভেসে উঠছে এক অপরিচিতা নারীর প্রতিচ্ছবি, আমার মা রাবেয়া। দাদি ধীর পায়ে এগিয়ে এসে সোহেল সাহেবের একদম মুখোমুখি দাঁড়ালেন। তার বৃদ্ধ চোখ দুটোতে তখন তীব্র ঘৃণা আর আক্ষেপের আগুন। তিনি আমার মাথায় হাত রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে সোহেল সাহেবের দিকে তাকিয়ে বললেন, আর কত সত্যকে ঢেকে রাখবি সোহেল? আর কত মিথ্যার ভণ্ডামির উপর নিজের এই বড়লোকির রাজপ্রাসাদ দাঁড় করিয়ে রাখবি? আজ ওকে সব সত্য কথা বলাই ভালো। মেয়েটার নিজের রক্তকে চেনার আর নিজের মায়ের ইতিহাস জানার অধিকার আছে। দাদি আমার দিকে ফিরে চোখে পানি নিয়ে বলতে শুরু করলেন, শোন রিমি, আজ থেকে প্রায় 22 বছর আগের কথা। সোহেল তখন ভার্সিটিতে পড়ে। তোদের গ্রামের এক কলেজের সহজ সরল মেয়ে ছিল তোর মা রাবেয়া। সোহেল আর রাবেয়ার মধ্যে গভীর প্রেম ছিল। পরিবারের ভয় আর সমাজের দোহাই দিয়ে সোহেল তোদের গ্রামের এক কোণে একটা ছোট ঘর ভাড়া করে তোদের গোপন সংসার পেতেছিল। তাদের এই সম্পর্কের কথা দুই পরিবারের কেউ জানতো না, একমাত্র আমি ছাড়া। আমি ওদের সাহায্য করতাম, ভালোবেসে আগলে রাখতাম। সোহেল হোস্টেলে থাকার নাম করে তোদের সাথে গিয়ে থাকতো। দাদির গলার স্বর ধরে আসছিল। তিনি এক নজর ফ্যাকাশে হয়ে যা সোহেল সাহেবের দিকে তাকিয়ে আবার বললেন, সব কিছু ঠিকই চলছিল রে, কিন্তু বিপত্তি ঘটলো তখন যখন রাবেয়ার পেটে তুই আসলি। খবরটা শোনা মাত্র এই কাপুরুষ সোহেলের হাত পা ঠান্ডা হয়ে গেল। পরিবারের কোটি টাকার সম্পত্তির সমাজে নিজের মান সম্মান হারানোর ভয়েও আটকে উঠল। রাবেয়া যখন অনেক কষ্ট সহ্য করে তোকে পৃথিবীর আলো দেখালো, তোর এই নিষ্পাপ মুখটা দেখেও সোহেলের মন গড়ল না, উপরও পাল্টে গেল। সোজা বলে দিল সে এই বিয়ে আর এই সন্তানকে কোনোদিন স্বীকৃতি দেবে না। তারপর একদিন তোদের সে ভাড়া ঘরে কাঁদাতে কাঁদাতে তোকে আর তোর মাকে ফেলে রেখে এই কাপুরুষ সোহেল পালিয়ে আসলো। দাদি থামতেই সোহেল সাহেব নিচু গলায় বিড়বিড় করে উঠলেন, খালা প্লিজ চুপ কর তুই। দাদি গর্জে উঠলেন, আজ আমাকে থামাতে পারবি না। শুনুক রিমি, তোর আসল রূপ শুনুক। সোহেল পালিয়ে আসার পর রাবেয়া কোনোদিন সোহেলের এই বড়লোকে বাসায় এসে তোকে নিয়ে ভিক্ষা চায়নি। নিজের মান সম্মান আর তোকে নিয়ে বেঁচে থাকার সব আশা হারিয়ে একটাতে তোর মা তোকে একটা অনাথ আশ্রমে দরজায় রেখে নদীতে ঝাঁপ দিয়েছিল। তোর মায়ের লাশটা পর্যন্ত পাওয়া যায়নি রিমি। কথাটা শোনা মাত্রই মনে হলো আমার পায়ের তলা থেকে মাটিটা সরে গেল, মাথার উপর ছাদটা ভেঙে পড়লো, বুকে এক চরম শূন্যতার বিভীষিকাময় কষ্ট এসে চেপে বসলো। আমি দুই হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠলাম। আমার মা, আমার জন্মদাত্রী মা এই লোকটার প্রবঞ্চনার প্রতারণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল। আর আমি গত 10 বছর ধরে আমার মায়ের হত্যাকারীর জুতো পরিষ্কার করেছি, তার ঘরের নোংরা মেঝে মুছেছি। আমার কান্না থামছিল না, বুকটা ফেটে যাচ্ছিল যন্ত্রণায়, শরীরটা দুমড়ে মুছড়ে যাচ্ছিল কান্নার তোরে। ঠিক তখন সোহেল সাহেব কাঁপতে কাঁপতে সোজা আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। অহংকারী ধনাঢ্য ব্যবসায়ী সোহেল সাহেব আজ এক ধূলিমলিন অপরাধীর মতো আমার হাত দুটো চেপে ধরার চেষ্টা করলেন।
রিমি, আমাকে মাফ করে দে মা, আমায় মাফ করে দে। আমি পাপী, আমি চরম অপরাধী। আমি রাবেয়ার সাথে খুব অন্যায় করেছি। তোদেরকে রেখে আসার পর থেকে একটা রাতও আমি ঘুমোতে পারিনি। অপরাধ বোধে শেষ হয়ে যাচ্ছিলাম। তাই 10 বছর পর যখন জানলাম তুই অনাথ আশ্রমে বড় হচ্ছিস, তোকে নিজের কাছে নিয়ে এসেছিলাম। তোর ওপর সাথ দিতে চেয়েছিলাম। মা, আমাকে মাফ করে দে। আমি এক ঝটকায় ওনার স্পর্শ থেকে হাত দুটো সরিয়ে নিলাম। ওনার চোখের পানির প্রতি আমার বিন্দুমাত্র সহানুভূতি হলো না, বরং তীব্র ঘেন্নায় গা রিরি করে উঠল। মাফ! আমি কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠলাম। যে লোকটার কারণে আমার মা আজ বেঁচে নেই, যে লোকটা আমাকে অনাথের সিল মেরে নিজের ঘরে এনে ঝি বানিয়ে রেখেছিল, তার জন্য আমার কাছে কোনো ক্ষমা নেই। আপনি আমার বাবা নন সোহেল সাহেব, আপনি একজন খুনি। আমার মায়ের স্বপ্নের খুনি, আমার শৈশবের খুনি। আমি চোখের পানি মুছে দাদির দিকে তাকালাম। আমার কণ্ঠে তখন কোনো দ্বিধা ছিল না, ছিল এক পরম সিদ্ধান্তের তীব্রতা। দাদি, আমি গলার স্বর শক্ত করে বললাম, আমাকে কি একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবা? আমি আর এই পাপিষ্টের ছাদের নিচে 1 সেকেন্ডও থাকবো না। যে পরিচয় আমাকে ভিখারি বানায়, সেই পরিচয় আমার দরকার নেই। দাদি এগিয়ে এসে আমাকে পরম মমতায় নিজের বুকের সাথে জড়িয়ে ধরলেন। আমার মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বললেন, তোর কোনো কাজ খুঁজতে হবে না রে মা। আমি তো শুধু তোর সত্যটা উন্মোচন করতে ঢাকা আসি নাই। আমি তোকে এই নরক থেকে চিরতর উদ্ধার করতে এসেছি। গ্রামের বাড়িতে তোকে নিয়ে যাওয়ার সব ব্যবস্থা আমি আগেই করে এসেছি। তোর জন্য আমি নিজে পছন্দ করে এক সৎ ভালো মনের পাত্র বেছে রেখেছি। তুই আমার সাথে গ্রামে যাবি। নিজের যোগ্যতা আর ভালোবাসা একটা সুন্দর সংসার আর নতুন জীবন গড়ে তুলবি। যেখানে জন্মদাতা বাবার বাড়িতেই নিজের মেয়েকে কাজের লোক হয়ে বেঁচে থাকতে হয়, সেখানে থাকার চেয়ে না থাকাটা অনেক ভালো। দাদির কথা শুনে সোহেল সাহেব স্তব্ধ হয়ে মেঝের দিকে তাকিয়ে রইলেন। ওনার মুখ দিয়ে আর একটা শব্দ বের হলো না। আমি আর পেছন ফিরে তাকাইনি। আমার সেই এক চিলতে ছোট ঘরটা থেকে নিজের কয়েকটা সাধারণ জামা কাপড়, একটা পুরনো ব্যাগ গুছিয়ে নিলাম। ড্রয়িং রুম দিয়ে হেঁটে যাওয়ার সময় সোহেল সাহেবের ফ্যাকাশে মুখের দিকে শেষবারের মতো তাকালাম। আজ আমার বুকের ভেতরে ছাই চাপা আগুনটা নিভে গেছে, কিন্তু সেই ছায়ের ভেতর থেকে এক নতুন রিমির জন্ম হয়েছে, যে আর কারো দয়ায় বাঁচবে না, নিজের আত্মসম্মান নিয়ে নিজের আলোয় বাঁচবে। দাদির হাত ধরে আমি 3তলার ফ্ল্যাটের দরজা পেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম, এক নতুন ভোরের দিকে, এক নতুন জীবনের খোঁজে।